জামায়াত যদি কিছু করে সেটা দোষের হয়। জামায়াতের সমাবেশগুলো তো আমরা দেখছি, সেখানে তো প্রচুর লোকের সমাগম হচ্ছে, কম না তো। জামায়াত যদি তার পক্ষে অবস্থান নেয় সেটা দোষের হয়। তো জামায়াত করলে দোষ, আমি তো উল্টোভাবেও দেখি। আপনি বলছেন যে তারা না করলে, আমি তো বলি জামায়াত যদি কিছু করে সেটা দোষ। তো জামায়াতের এত দোষ কেন? সে কি জুলাই আন্দোলনে ছিল না? সে কি মানুষের জন্য কাজ করছে না? সে কি তার পরিকল্পনা তুলে ধরছে না? সেটি একটি রাষ্ট্র ব্যবস্থা চায় না? তো সেভাবে যদি শুরু করতো, অবশ্যই মানুষের সমর্থন আছে বলেই তো হাজার হাজার মানুষ তার সমাবেশে আসছে। জামায়াতের সমালোচনা বা আলোচনা যাওয়ার আগে আমরা কিন্তু আসলে একই জায়গায় কথা বলেছি। সেটা হচ্ছে যে জনগণ আসলে কোথায়। আমি কিন্তু এই প্রশ্নটাই করেছিলাম যে এত যে ওয়েল প্ল্যান্ড, এত যে মেটিকুলার ডিজাইন, জনগণ কোনখানে, আমি কোথায়, আপনি কোথায়, আমাদের অবস্থান এখানে কোথায়? কারণ আপনি দেখেন এই আমেরিকা কি বলল, রাশিয়া কি বলল, চায়না কি বলল, ভারত কি বলল, পাকিস্তান কি বলল, তুরস্ক কি বলল। তা আধিপত্যবাদের না বিরুদ্ধে সবাই। এখন তো দেখি আগে ছিল মোড়ল একটা, এখন দেখি 6টা। আধিপত্যবাদ আরো ভালো করে নিয়ে আসা হচ্ছে, বহু অধিপতি, তাই না? তো এইটা তো আসলে রাজনীতি হতে পারে না। আমাদের বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশকে নিয়ে। আমরা আমাদের ভবিষ্যৎ ঠিক করবো। আমরা ভুল করলে আমরা ঠিক করব, আমরা ঠিক করলে আমরা ভুল করব, আমরা থাকবো। আপনার পরিবারের সিদ্ধান্তের মধ্যে বাইরের লোক ঢুকে, প্রতিবেশী ঢুকে না তো। তাইলে আপনি কি কারণে এত লোক ডাকছেন? এইবার আসেন জামাত ইসলামের কথা বলে। আমি কয়েকদিন আগে জারদারি সাহেব, পাকিস্তানের সম্ভবত একজন মন্ত্রী, তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন। সেই বক্তৃতার মধ্যে আমি দেখলাম যে উনি বলছেন উর্দুতে, আমি যতটুকু বাংলা বুঝি আর কি, উর্দু ভালো বুঝি না, উনি বলছেন যে জামাতে ইসলাম তো পাকিস্তান হওয়ার আগে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এবং তারপর আমার মনে পড়লো তাই তো বাংলাদেশের সময় তো বাংলাদেশেরও বিরোধিতা করেছে। এবং একজন নির্বাচনে পদপ্রার্থী ব্যক্তি, উনি বলেছেন যে ওনার বাবা নাকি আদর্শিকভাবে বাংলাদেশের বিরোধী। ঠিকভাবে বাংলাদেশের বিরোধী থাকাই তো বাংলাদেশের বিরোধিতা করা। অন্য কোনভাবে বাংলাদেশের পক্ষে থাকা যায় বাংলাদেশের আদর্শের পক্ষে না থেকে? তো ওনারা বাংলাদেশ হওয়ার সময় বাংলাদেশেরও বিরোধিতা করেছে। এখন আবার দেখা যাচ্ছে যে ওনারা এতই বাংলাদেশকে ভালোবেসে ফেলেছেন যে ওনারা এখন মাথায় পতাকা লাগিয়ে মিছিল করছেন। আবার তারা কিছুদিন আগে আমি দেখেছি তাদের একটা দলের সদস্য, তারা আওয়ামী লীগের বিভিন্ন নৌকার মিছিলে নেচে নেচে নৌকা নৌকা করে গান গাইছে। আবার তারা ধমকায় লোকজনকে, বলে যে ওনারা ফ্যাসিস্টের দোসর ছিল, ফ্যাসিস্টের এনেবলার ছিল। তো নৌকা নৌকা বলে চিৎকার করে নেচে নেচে গান গাইলে সে ফ্যাসিস্টের এনেবলার থাকে না? বলে না, ওইটা গুপ্ত ছিলাম। তো ওনারা নিজেরা গুপ্ত থাকলে সেটা ঠিক আছে, আর অন্যরা প্রকাশ্যে থাকলেও সেটা ঠিক নাই। এই যে পরস্পর বিরোধী বক্তব্যের রাজনীতির কারণেই আসলে মানুষ জামাতের বিভিন্ন কাজের মধ্যে দোষ খুঁজে পায়। যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, এটা আমার খুবই প্রশ্ন জাগে, যে ওনারা সারা জীবন আমাদেরকে শুনিয়েছিলেন আল্লাহর আইন চান, সৎলোকের শাসন চান। এখন আমরা লক্ষ্য করলাম যে ওনারা জুলাই সনদের পক্ষে চলে গিয়েছেন। তো যান, কিন্তু তাইলে আপনাদের সেই যে শরিয়া আইনের কি হবে, এটা এখনো পর্যন্ত ভোটের আগে আমাদেরকে বলে নাই। এখন যে এত বছর ধরে যে ওনারা বললেন যে শরিয়া আইন প্রচলন করবেন, তারপরে আপনি শরিয়া আইন চান না, আমি চাই না চাই সেটা পরের কথা। আমরা জনগণ তো এত বছর ধরে, আপনি গল্প শুনিয়ে আপনি কি এখন বলবেন যে আমি গুপ্ত ছিলাম, এখন আর চাই না শরিয়া আইন, আমার দরকার নেই, আমি গুপ্ত অবস্থায় বলেছিলাম? এটা আসলে আপনার পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা বললে আমরা মানবো? এটা উচিত হওয়া। এবার আসেন, যারা এত বছরের বলা কথা থেকে সরে যাইতে পারে, তাইলে তারা আর কোথায় কোথায় সরেছে? তারা এখন বলছে তারা সুদবিহীন ঋণ দিবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি সুদবিহীন ঋণ দেয়, তাহলে সরকারের অধীনে অন্যরা কিভাবে সুদসহ ঋণ দেয়? এটা তো ওনারা ব্যাখ্যা করছেন না। আমার খুবই জানতে ইচ্ছা করে, আমি প্রত্যেকটা টকশো থেকে এটা জিজ্ঞেস করি, যে আমাদের এই যে গ্রামীণ ব্যাংক, এত যে এনজিও, এই যে যারা কিনা প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি সুদ নিয়ে লোকজনকে ধার দেয়, এদের তাহলে কি হবে? নাকি সরকার সুদবিহীন চলবে আর ওনারা সুদসহ চলবে? তাহলে এটা কেমন হইল? সুদবিহীনতাই যদি একটা বিরাট একটা উপকারের ব্যাপার হয়, তাহলে ওনারা কি বাংলাদেশে সুদ চালু রাখবে? অন্যান্য ব্যাংকে কি সুদ থাকবে? অন্যান্য ঋণের মধ্যে কি সুদ থাকবে? এটা ওনারা ব্যাখ্যা করছে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমার মনে আছে একসময় ওনারা স্লোগান দিতেন যে দাঁড়িপাল্লার মালিককে, এরকম একটা স্লোগান দিতেন। এখন দিলি সেটি উঠে আলোচনা, কিন্তু আপনারা সবসময় যেটা দেখি আমরা, না সেই স্লোগান তো নাই। এবার আপনি সমস্যাটা হচ্ছে হয়তো আমার, যে জামায়াত কি বলল সেটার ব্যাখ্যা চান, কিন্তু এই যে ফ্যামিলি কার্ড ২৫০০ টাকা, তো এটা তো কি দেবেন? এটা কিভাবে? এটা তো অলরেডি আছে, তো এটা কি বিএনপির? হ্যাঁ, এটা কি ফ্যামিলি কার্ড? কি ফ্যামিলি কার্ড অলরেডি আছে, অথবা আমরা তো জানি জিনিসটা কি। না না, আমরা জানি জিনিসটা কি, কিন্তু আমরা তো সুদবিহীন বাংলাদেশ দেখি না।
এখন যদি ওনারা বলেন যে আমরা এটা দিব না, আমরা তো জানি যে সুদের ঋণ দিলে পরে দেশ দারিদ্র মুক্ত হবে। আমরা জানি পৃথিবী 3-0 হয়ে যাবে সুদের ঋণ দিলে পরে। সুদের ঋণ দিলে তো পৃথিবী দারিদ্র মুক্ত আমি হয় না। বলছি যে তাহলে এই ফ্যামিলি কার্ড তো পৃথিবী দারিদ্র মুক্ত বলার দরকারটা না, কি? না, এটা তো নাই, এটা তো আছে already। পৃথিবী দারিদ্র মুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমাদের রাষ্ট্র সরে যাবে। কিভাবে সরবে এটা আমাদের জানতে হবে না? পৃথিবী যদি দারিদ্র মুক্ত হয়, দারিদ্র যদি জাদুঘরে যায়, এই সেটা তো ইউনূস সাহেবের কথা। জি, তো সেটাকে আমি আপনাকে আবার বলি, এবার একটা মজার জিনিস আমি পরিষ্কার শুনেছি, এই সরকারের প্রশাসনের বিভিন্ন লোক বলেছে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে 3-0 আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, তো আমরা তো সেই 3-0 কোনো শূন্য দেখি নাই, কিন্তু 3-0 যদি যেতে হয় তাহলে তো ঋণ একটা অধিকার, এটা স্বীকার করতে হবে। জি, 1 জুলাই সনদে ঋণ যে একটা অধিকার, এটা বলা আছে। আর ঋণ যদি একটা অধিকার হয়েই থাকে, তাহলে সেই অধিকারের বিপক্ষে গিয়ে সুদবিহীন ঋণ দিতে জামাত কেন চাইতেছে? এইগুলো আমার কাছে আসলে মানে আমি আসলে প্যাচের মধ্যে পড়ে গেছি। সরকারের সাথে জামাতের যে চিন্তা থাকবে না, তার এই কোনো জামাত কথা নেই। পরিষ্কার বলেছে এই সরকারের সবচেয়ে বড় সমর্থক তারা, এই অন্তর্বর্তী সরকার তারাই সবচেয়ে বড় সমর্থক। যেমন শেখ হাসিনা বলেছিলেন 1/11 সরকার তাদের আন্দোলনের ফসল। তাইলে আপনি আমাকে বলেন, আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় জামাত ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ামী লীগ। এটা রিফ্লেক্ট আমি আপনার ওই আওয়ামী জায়গায় লীগের একটু একটা বলবো। প্রতিবিম্ব, উল্টা প্রতিবিম্ব। আমি আপনার ফ্যামিলি কার্ডে যাওয়ার আগে আপনি যেটা বলতেছিলেন যে সবাই দিলে সমস্যা, জামাতের এখানে করলে সমস্যা, অন্যরা করলে সমস্যা না, না তাই তো। উল্টাটা। শুধুমাত্র জামাত কোনো কিছু করলে, ধরেন জামাত যদি হাদিয়া নেয় সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি নেন সেটা চাঁদা। উল্টাটা, আপনি নিউ ট্রুথ, নিউ রিয়ালিটির মধ্যে আমরা চলে আসছি। আপনি যেটা বলেন এটা উল্টাটা। ধরেন একই তারেক রহমান কোনো মানে কোনো প্রতিশ্রুতির কথা বলছে না, উনি কিছু পরিকল্পনার কথা বলছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো হ্যাঁ, এগুলো একটা ফরম্যাটে এখন আছে। এই ফরম্যাটটা আর উনার যে পরিকল্পনা সুনির্দিষ্ট খাত ভিত্তিক পরিকল্পনা, সেটার মধ্যে পার্থক্য আছে। এবং উনি কিভাবে করবেন, এই টাকাটা কোত্থেকে আসবে, তার ডিটেল বিস্তারিত উনি বলছে, এবং সাধারণ মানুষ প্রশ্ন করার সুযোগ পাচ্ছে নির্বাচনী সমাবেশগুলোতে আপনি যদি যান। ফলে সেইটার জবাব উনি কিন্তু সাধারণ মানুষকে ইনস্ট্যান্ট মাঠে দিচ্ছে, নির্বাচনী মাঠে দিচ্ছে। কিন্তু জামাতে ইসলামে ধরেন তার যে পলিসি সামিট করলো, সেই পলিসি সামিটে তারা বলতেছে কি জিডিপির 7% হবে হইলো আপনার স্বাস্থ্য খাত। আপনারা দেখছেন না এটা? তো এখন বাংলাদেশের বাজেটের পরিমাণ কত জিডিপির? যে নতুন এখন যে বাজেট আছে আমাদের 2% এর কাছাকাছি না, বাজেট বাজে- 12 জিডিপির কত পার্সেন্ট? ও, 12%। 12%। আচ্ছা, বাজেট মানে মোট বাজেটটাই হলো আপনার জিডিপির 12% বা 12% একটু বেশি। সেখানে আপনি জিডিপির 7% দিবেন স্বাস্থ্য খাতে, বাকিগুলো কি ডুগডুগি বাজায় আসবে? বাকি কোত্থেকে আসবে? তার মানে আপনি পরিকল্পনার নামে, না, তারা জিডিপির বলছে না বাজেটের বাজেটের। কিন্তু কথাটা জিডিপি লেখা দেখলাম। ওটা ভুল, ওরা হ্যাঁ, আচ্ছা, বাজেটের বলছে। আচ্ছা। ওনারা এরকম ভুল করে। আচ্ছা, ওনারা করলে ভুল সেটা। বহু বছর না না, ধরে- ওনারা বোধহয় বলে নাই, ওনারা বহু বছর আমি বাজেটের আমি দেখাই, আপনি গুগল বহু ইট, বছর ধরে এসব জিডিপি লিখতো জাস্ট না। গুগল ইট, আচ্ছা, ঠিক আছে। জাস্ট গুগল ইট রাইট নাও, গুগল ইট প্লিজ। না, জিডিপি ওরা লিখতো না, ইদানিং নতুন না, তার সরকার মানে কারণে কি? ভুল তার করে। মানে আপনার কোনো ধারণা নাই কোনটা জিডিপি আর কোনটা আপনার বাজেটের এত পার্সেন্ট, এই বিষয় সম্পর্কে আপনার কোনো ইনকোয়ারি নাই। আপনি হরে ধরে বলেন, যখন শরিয়ার কথা দরকার শরিয়া বলেন, যেখানে না, কেন সমস্যা হচ্ছে? যেখানে আমি আপনাকে গণতন্ত্র বলি, দরকার, গণতন্ত্র আসলে বলেন। জামায়াত ইসলামের কেউ থাকলে সুবিধা হতো। জামায়াতকে নিয়ে সমস্যাটা কখন হয় আমি বলি, যখন বিএনপির সাথে থাকে তখন জামায়াত নিয়ে সমস্যা নাই। ওই যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল তখন জামায়াত নিয়ে সমস্যা সবসময় নাই। সমস্যা ছিল। হ্যাঁ। আপনারা যেটা ভুল করে ফেলেন সেটা হলো জামাত বিএনপির সাথে থাকুক, আওয়ামী লীগের সাথে মানে থাকুক, তারা নিজেরা থাকুক। না না, সমস্যাটা জামাত জামাত যখন জামাত একটি- নো, এখানে একটা আপনারা এই যে ম্যানোভারিং করবেন না, এই ন্যারেটিভ তৈরি করবেন না। জামাত তার রাজনীতি কি বিসর্জন দিছে? আওয়ামী লীগের সাথে যেয়ে কি তার চরিত্র হারাইছে? বিএনপির সাথে গিয়ে কি তার চরিত্র হারাইছে? হারাই নাই তো। হারাইলে কি আজকে তো সেই রূপে আসতো না তো। ফলে জামাতের পলিটিক্সকে আপনারা আন্ডারমাইন করছেন। জামাত অলওয়েজ তার পলিটিক্স স্ট্রিক্ট ছিল। তার দরকার ছিল আওয়ামী লীগের সাথে গেছে, দরকার ছিল বিএনপির সাথে গেছে। এখন সেই দরকার- বিএনপির দরকার এখন ছিল তাকে দরকারে নিয়েছে, জুলাই সনদের সাথে- আওয়ামী লীগের হ্যাঁ, দরকার ছিল দরকার তাকে গেছে। নিয়েছে। তো ফলে তাহলে মানে জুলাই সনদ পারস্পরিক বাস্তবায়ন লাভ, করবে। তো পারস্পরিক লাভের বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, জামাত তার মানে এখন আপনারা- ইন্ডিপেন্ডেন্ট যখন একটি দাঁড়িয়েছে, সে যখন একটা জোট করতে পেরেছে, তখনই জামাতের সব দোষ বেরিয়ে No, আসছে। আরেকটা এর মধ্যে 5 তারিখ ঘটে গেছে। মানে আগের দিনের আপনার প্যারাডাইমগুলো, যেটা বিএনপি ভার্সেস আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি যে প্যারাডাইম বাংলাদেশ ছিল, যে বাইনারি, 5 তারিখের পরে সিনারিওটা একদমই আলাদা। আচ্ছা। এখানে এই সিনারিওতে অবশ্যই বিএনপি জামাতের এই বিরোধিতা যেটা, এটা আমি খানিকটা বলবো মিডিয়ার সৃষ্টি। কেন মিডিয়ার সৃষ্টি? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আর জামাতে ইসলাম হলো ওই যে যেটা বললেন, জামাতে ইসলাম হলো জাস্ট আওয়ামী লীগের একটা অল্টার ইগো। এটা আমি বলি সতীনের সক্ষতা। ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। হ্যাঁ, এটা আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্ক কি সতীনের সক্ষতার মতো। সেটা কি? তাই। আওয়ামী লীগ জামাতের মতো
সুশৃঙ্খল হইতে চাইছিল সারা জীবন, আর জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চাইছিল। দুইটা ক্রাইসিস, দুইটা গ্যাপ। তো ফলে আপনার যে জায়গার থেকে জামাতের রাজনীতিটা আপনি দেখেন 5 তারিখের পরে এই যে বিরোধিতা, এটা হলো খুবই আনন্যাচারাল। কারণ জামাত ইসলাম একটা মতাদর্শ ভিত্তিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা সব দলের পার্টি। এখানে ডান আছে, বাম আছে, মধ্যপন্থী আছে, সাধু আছে, সন্ন্যাসী আছে, কিছু বাটপারও আছে। হ্যাঁ, তো সব মিলায় এটা একটা দল, সব দলের একটা পার্টি বলতে পারেন আপনি। তো ফলে দুই ধারা রাজনীতি করে। এখন জামাত জোর করে এটা বিরোধী দল হইতে যাচ্ছে, মানে এটা বিরোধী পক্ষ বানাইতে যাচ্ছে। বিএনপি কখনোই তাকে বিরোধী পক্ষ হিসাবে নিবে না, ইভেন সে ক্ষমতায় আসলেও নিবে না। কারণ বিএনপি একটা ডেমোক্রেটিক প্রসেসকে উৎসাহিত করতে আগ্রহী, যেটা এনসিবি এই ক্ষতিটা করছে। বিএনপির ইচ্ছা তো হবে না, এটা জনগণের ভোটে হবে। না, একটা পার্টি ইচ্ছা নিতে, পার্টি না, কিন্তু জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণ আমি বলবো আমার সাথে যারা আছে তারা জনগণ, আপনি বলবেন আপনার অনুসারীরা জনগণ। যদি তারা অনেক ভোট পায়, অনেক সিট পায়, তো আমাদের কি করার আছে? আমি আপনাকে বলি, সিট পাক বা এটা এই ভাববাচ্চের কথা তো উত্তর হচ্ছে না। পেতেই তো পারে, তাদের যে অবস্থান পেতে পারে না, পেতে নিতে কোনো সমস্যা নাই। জনগণ ভোট দিয়ে যারা খুশি ক্ষমতা আনবে, এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছে না। বিতর্ক হচ্ছে আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে আপনি চান। আমি একটা রাজনৈতিক দল ধরেন আমি বিএনপি, আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে আমার প্রতিযোগী মনে করবো, জানেন, শত্রুতা একটা সম্পর্ক, আমি সেই অনার তাকে দিব কিনা, আমি সেই পয়েন্টটা কথা বলছি। সেদিক থেকে বিএনপির অবস্থান পরিষ্কার। তারা শুধুমাত্র একটা ডেমোক্রেটিক মধ্যপন্থার রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা দিতে ইচ্ছুক। কারণ আওয়ামী লীগের সাথে এতদিন ফাইট করার মধ্যে তার নিজের রাজনীতি বিকশিত হয় নাই, তার অভিজ্ঞতা খুব খারাপ। ফলে আওয়ামী লীগের একটা অল্টার ইগো টাইপের অর্গানাইজেশনকে, রাজনৈতিক আদর্শকে তারা যদি তাদের বিরোধী রাজনীতি হিসাবে কবুল করে নেয়, তাহলে আরো সর্বনাশ হবে।